আজকে নওশাদ সিদ্দিকী খারাপ, মুখ্যমন্ত্রীর কাছে খারাপ। মুখ্যমন্ত্রীকে কেউ আল্লাহ বানিয়ে দিচ্ছে, কেউ বলছে আমরা মুখ্যমন্ত্রীর উম্মত। আমরা কি মুখ্যমন্ত্রী মমতার উম্মত? এই সমস্ত শোনার পরেও আজকে এই সরকার, এই জালিম সরকার, এই নরখাদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছে জানেন? আজকে মাদ্রাসার মিড ডে মিল বন্ধ করে দিয়ে কুত্তার মিড ডে মিল চালু করেছে। জানেন, চুচুড়া মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়। আব্বাস সিদ্দিকী ভাইজান মাথায় কাপড় বেঁধে সেখানে গিয়েছিল, সেই দিনেই মাদ্রাসার তালা খুলেছিল। আমরা কাকে ভালোবাসবো? যে মাদ্রাসা বন্ধ করে তাকে, না যে মাদ্রাসা খোলে তাকে? বলুন, মুসলমান বলে দাবি করবেন, হিন্দু বলে দাবি করবেন? যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গীতা শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে। এ ভাই, এসব শেষ হয়ে যাবে? কোরআন শেষ হবে, বাইবেল শেষ হবে, গীতা শেষ হবে? আরে আজকে 70 বছরের বুড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি আজ আছো কাল নেই। তুমি কি করে বলো কোরআন শেষ হয়ে যাবে? আরে এই কথা শোনার পরেও যে নিজেকে মুসলমান বলে দাবি করবে, আরে এই মুখ্যমন্ত্রীর হাত শক্ত করবে, খোদার কসম বলছি সে মুসলমান থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। গীতা শেষ হয়ে যাবে এটা শোনার পরে যে সনাতনী হিন্দু ভাই নিজেকে সনাতনী বলে দাবি করে, সে যদি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, সে কখনো সনাতনী থাকতে পারে না, পারে না, পারে না। সে হিন্দু সমাজের কলঙ্ক, যেমন এই মুসলমান সমাজের কলঙ্ক। আজকে হচ্ছে না? আজকে আইএসএফ দল নাকি খারাপ। কে বলছে? নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা মুসলিম সমাজের কলঙ্ক। এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজকে গুন্ডা বানাচ্ছে। যেমন ওইদিকে শাহজাহান শেখ, শওকত মোল্লা, আরাবুল, এদের দিয়ে মুসলিম এলাকায় মুসলিমের মধ্যে সংঘাত বাঁধাচ্ছে, বাঁদরের পিঠে ভাগ করছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা ওইদিকে মন্দির তৈরি করছে, পাল্লা দিয়ে দিদি এইদিকে মন্দির তৈরি করেছে, আরো করবে। কুত্তার মিড ডে মিল চালু করেছে, মাদ্রাসার মিড ডে মিল বন্ধ করে। এখনো যে সমস্ত মুসলমান ভাবছো আমরা মমতাকেই চাই, মমতা ছাড়া আমাদের চলবে না, সে হিন্দু হতে পারে না, সে মুসলিম হতে পারে না, সে খ্রিস্টান হতে পারে না। এরা সমাজের শত্রু। এই দাদা আর মোদি, মোদি দেশ বিক্রি করে দিচ্ছে, দিদি বাংলা বিক্রি করছে। আজকে জানেন 34 বছর ধরে সিপিএম এই বাংলা চালিয়েছে। 34 বছর এই বাংলা চালিয়ে সিপিএম এর যে দেনা ছিল, সেই দেনাটা আজকে 2011 সালের পর থেকে এই মুখ্যমন্ত্রী কোন জায়গায় পৌঁছে দিয়েছে? বিনিময়ে মানুষের কি উন্নয়ন হয়েছে? খেলা মেলা এগুলো ছাড়া, ক্লাবের টাকা দেওয়া ছাড়া আর কি উন্নয়ন হয়েছে? ক্লাবগুলোকে তো টাকা দিতে হবে, কারণ ক্লাবগুলোকে গুন্ডায় পরিণত করতে হবে। ওরাই তো আগামী দিন ভোট কালেক্ট করে দেয়। আমরা দেখেছি তো বিগত ভোটগুলো, বিগত দিনে ভোট আমরা দেখেছি। 1 নম্বর পঞ্চায়েত থেকে শুরু করে 2 নম্বর থেকে শুরু করে টোটাল হারোয়া বিধানসভায় যে উপনির্বাচন হলো, আমাদের বসিরহাটের অ্যাডভোকেট, হারোয়া বিধানসভার অবজারভার মাননীয় পিয়ারুল ইসলাম সাহেব তো বসে আছে আমাদের এখানে। আমরা প্রত্যেকটা বুথ ভিজিট করেছি, আমরা দেখেছি উপনির্বাচনে 13টা অঞ্চল নিয়ে হারোয়া বিধানসভা, সেই হারোয়া বিধানসভায় রবিউল বলে যে একজন ভোটে দাঁড়িয়েছিল তৃণমূল থেকে, 13টা অঞ্চলের মধ্যে 5টা অঞ্চলে আমাদের কোনো এজেন্ট বসতে দেয়নি, আমাদের কোনো ভোট করতে দেয়নি। তারা এককভাবে ভোট লুট করেছে, চুরি করেছে। বাকি যে 8টা অঞ্চল এই হারোয়া বিধানসভার মধ্যে আমরা সেগুলোও ভিজিট করেছি। কোথাও ব্ল্যাক টেপ মেরে দেওয়া, তৃণমূলেরটা খালি রেখে প্রত্যেকটা ব্ল্যাক টেপ মেরে দেওয়া, ভোট লুট করছে, মানুষের সামনে ভোট নিচ্ছে, গায়ে মানে না। আপনি মোড়ল
নেতা বলে মনে করি আমি। যদি তোমাদের সৎ সাহস থাকে, তোমরা মানুষের অধিকার কেন হরণ করছো? মানুষের ভোটাধিকার তাদের প্রয়োগ করতে দাও, ভালোবেসে তোমরা ভোট নাও। সেই মানুষের ভোটে তোমরা যদি যেত, আমি আজকে এই মঞ্চ দিয়ে বলে যাচ্ছি, আমরা তোমাদের কুর্নিশ জানাবো, তোমাদের নেতা বলবো, তোমাদের ফুল মিষ্টি দিয়ে তোমাদের সম্বর্ধনা দেবো। আর মানুষের ভোট লুট করবে, মানুষকে ভোট দিতে দেবে না। আমরা তোমাকে নেতা মানি না, তোমাকে চামচা মনে করি, নেতা মনে করি, গায়ে মানে না, আপনি বড়ল মনে করি। আজকে দিকে দিকে মানুষ সোচ্চার হচ্ছে, মানুষ জাগ্রত হয়েছে, মানুষ বুঝতে পেরেছে এই তৃণমূল আর এই বিজেপি এরা এক টাকার এপিট আর ওপিট, একই মুদ্রার এপিট আর ওপিট। আজকে দিদিমণি বলেছিল সিএ এনআরসি আমি হতে দেবো না, আমার জীবন থাকতে আমি সিএ এনআরসি হতে দেবো না। আমার কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনো বেঁচে আছে না মারা গেছে? আমি তো কবরেও যেতে দেখলাম না মমতাকে, শ্মশানেও পুড়তে দেখলাম না। এদিকে তো এনআরসি সিএ সেগুলো তো শুরু হয়ে গেছে, উল্টে স্যারও শুরু হয়ে গেছে। তাহলে দিদি কি করছে? দিদি বলছে স্যার হতে দেবো না আমি বেঁচে থাকা পর্যন্ত, কিন্তু স্যার তো শুরু হয়ে গেছে। তাহলে দিদি এখন কোথায়? দিদি আবার একটা নাটক শুরু করেছে। কি সেই নাটকটা? এই স্যার বাংলায় হবে বলে 21,000 কোটি টাকা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় বরাদ্দ করেছে এবং 50,000 অফিসার নিয়োগ করে দিয়েছে স্যার করার জন্য। তারপরে কি করছে? গত কদিন আগে দেখলাম কলকাতা আন্দোলন করছে, এনআরসি মানছি না, এসআইআর মানছি না। কত বড় চিটিংবাজ এই মুখ্যমন্ত্রী, একবার ভাবতে পারছেন? এ ভাই আমি ভুল বলছি? ভুল বলছি? তাহলে কত বড় চিটিংবাজ একবার চিন্তা করেন। নিজের সমস্ত কিছু ব্যবস্থা করে দিল, 21,000 কোটি বরাদ্দ করে দিল স্যার করার জন্য, ওনারই অফিসার সব থাকবে, আবার নাটক করছে আমি স্যার হতে দেবো না, স্যার মানছি না, মানবো না। একটা ভোটারও যদি বাদ যায় তাহলে আমি অমুক করব তমুক করব। উনি ছিঁড়বে, আমি একটু রাব ভাষা বললাম, উনি ছিঁড়বে। সব ব্যবস্থা করে দিয়ে নাটক করছে, মানুষ বুঝি এখন বোঝে না। আরে পৃথিবী এখন হাতের মুঠোয়, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, তারা দেখতে পাচ্ছে এই দ্বিচারিতা, এই মুখোশধারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড। তাই বলছি আপনারা অযথা বিভিন্ন দিকে আপনার মানসিকতাকে দিয়ে ডাইভার্ট করবেন না। আপনারা মনে রাখুন আমাদের 2011 সালের আগে আমাদের সংখ্যালঘুদের চাকরিতে সংরক্ষণ ছিল কত, আর আজকে যেই বাংলায় 40% মুসলমান বাস করে, 98% এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে এসেছে এই সংখ্যালঘু সমাজের মানুষেরা। আজকে সেই সংখ্যালঘু সমাজের মানুষেরা বিপদগ্রস্ত। কি জানেন? ওয়াকফ, ওয়াকফ সম্পত্তি জানেন তো? ওয়াকফ সম্পত্তি কার? আল্লাহর সম্পত্তি। সেই সম্পত্তিটাকে ক্রপ করার জন্যে কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহরা তারা তাদের মিলিত প্রচেষ্টায় ওয়াকফ বিল, অ্যামেন্ডমেন্ট বিল তারা পাশ করেছে রাতের অন্ধকারে। কারণ এই ওয়াকফ সম্পত্তিটাকে হরণ করতে হবে। তো এই নরেন্দ্র মোদী যখন ওয়াকফ বিল পাশ করেছে, সারা ভারতবর্ষে জুড়ে মানুষের গণ আন্দোলন শুরু হয়ে গেছে। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যেও এই সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা মিলিতভাবে প্রচুর আন্দোলন করেছে যে ওয়াকফ বিল আমরা মানছি না, মানব না, অবিলম্বে ওয়াকফ বিল বাপাস করতে হবে। তাই তো? সেই সাথে সাথে এই পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানেরাও আন্দোলন করতে চেয়েছিল, আন্দোলন করেছিল। আপনারা জানেন ভাঙড়ে ওয়াকফ নিয়ে আন্দোলন করায় সেই ভাঙড়বাসী সংখ্যালঘু মুসলমান ভাইদের উপরে কি হারে পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচার করেছিল, তাদেরকে মারা হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তারা কিসের আন্দোলন করছিল? ওয়াকফ সম্পত্তি নিয়ে, আল্লাহর সম্পত্তি নিয়ে তারা আন্দোলন করেছিল, তাদেরকে বেধড়ক মারা হয়েছিল। আজকে
পশ্চিম বাংলায় এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওয়াকফ নিয়ে কেউ গুলুগুলি করবেন না, ওয়াকফ নিয়ে গুলুগুলি করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। ভাবতে পারেন সংখ্যালঘু সমাজের মানুষ 40%, যারা 98% ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, যেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো রাজ করছে, তাদেরকে বলছে ওয়াকফ সম্পত্তি নিয়ে গোলাগুলি করবেন না, আমার থেকে বড় শত্রু হবে না। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করুন। আজকে তাহলে বলছি এই নরখাদক, এই মুখোশধারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর যে প্রক্রিয়াটা, এটাও তো কেন্দ্র সরকার চালু করেছে, তাই তো ভাই? স্যার, তো কেন্দ্র সরকার চালু করেছে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি কেন গত দুদিন আগে বাংলায় আন্দোলন করছেন? ন্যাকামি হচ্ছে না? মুসলমানদের পায়ের তলার মাটি যখন সরে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান তাদেরকে নিয়ে নেবে বলে, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবে বলে অমিত শাহ নরেন্দ্র মোদীরা যখন অপচেষ্টা চালাচ্ছে, আপনি তাদের সহযোগিতা না করে তাদেরকে দিল্লি যেতে বলেছেন। আজকে স্যারও তো দিল্লি শুরু করেছে, দিল্লির বাবুরা। আজকে আপনি কেন পশ্চিমবাংলায় কলকাতার বুকে দাঁড়িয়ে আন্দোলন করছেন? লজ্জা লাগে না আপনার? লজ্জা লাগে না? এই মুসলমান ভোট নিয়ে, মুসলমানের উপরে সংখ্যালঘুদের ভোট নিয়ে, সংখ্যালঘুদের উপরে, আদিবাসীদের উপরে আপনি অচ্ছুত ভাবছেন? আপনি দিল্লি যান না আন্দোলন করতে, কেন কলকাতায় করছেন? একটা মানুষের দুরকম আইন হতে পারে না। তাই বলছি, আপনারা সবই জানেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নরেন্দ্র মোদী অমিত শাহদের সঙ্গে মিশে কি করতে চাইছে, তাই এখনো সজাগ হন। আজকে নওশাদ সিদ্দিকী কিন্তু ঠান্ডা ঘরে বসে থাকা লোক, সেখানে বসে থাকলে তার লাখ লাখ টাকা ইনকাম হয়, তবু সেই ঠান্ডা ঘর ছেড়ে এ প্রান্ত থেকে বাংলার ও প্রান্ত ছুটছে। কিসের জন্যে? তার জন্যে নয়, আপনাদের জন্য, আমাদের জন্য ছুটছে, আমাদের আগামী দিনের প্রজন্মদের জন্য ছুটছে। আমরা যদি তার হাত শক্ত না করি, আগামী দিন কিন্তু আমাদের সামনে সমূহ বিপদ। না হিন্দু সুরক্ষিত থাকবে, না মুসলমান সুরক্ষিত থাকবে, না আমি না আপনি কেউ সুরক্ষিত থাকবো না। ওরা ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে। তাই বন্ধু, একটা কথা বলবো, হিন্দুকে ঘৃণা করতে কোরআন বলে না, মসজিদ ভাঙতে গীতা বলে না, খাবারের কোনো ধর্ম হয় না, আর পানির কোনো জাত হয় না। যেখানে মানবতা বেঁচে থাকে সেখানে ঝগড়ার কথা হয় না। কারো মনে হয় হিন্দু বিপদে, আর কারো মনে হয় মুসলমান বিপদে। ধর্মের চশমা খুলে দেখো বন্ধুরা, সত্যি বলতে শুধু আমাদের বিবেক আর মনুষ্যত্বই বিপদে, হিন্দু আর মুসলমান ধর্ম বিপদে নয়। যারা কোরআন পড়েছে তারা মন্দির ভাঙে না, যারা গীতা পড়েছে তারা মসজিদ ভাঙে না, ভাঙে তারাই যাদের ধর্ম অন্ধ করেছে। তাই বলছি বন্ধু, আঁধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জোর জুলুম লুট সন্ত্রাসী সব পালিয়ে যাবে তোমরা রুখে দাঁড়ালে। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের হাড়োয়া বিধানসভার অবজারভার পিয়ারুল ইসলাম ভাই জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় দেগঙ্গা 2 নম্বর ও 1 নম্বর। প্রত্যেকটা মুহূর্তে যখন থেকে এই বিজেপি নামক দলটা ভারতবর্ষে ক্ষমতায় এসেছে এবং এই তৃণমূল নামক দলটা যখন থেকে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছে, এরা দুজনে মিলে মানুষের উপরে বুলডোজার চালাচ্ছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুখোশধারী নরখাদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে। এই নাটকের অবসান 2026-এ আপনাদের দিতে হবে। পারবেন তো? পারবেন তো? হাত তুলে বলুন। ভয় লাগছে? আমরা আছি আপনাদের পাশে। আপনাদের কেশাগ্রে যে আঘাত করবে শুধু আমাদের জানাবেন, আমাদের সঙ্গে সঙ্গ দেবেন। সেই নেতাকে যদি বাড়ি ছাড়া না করতে পারি, আমরা রাজনীতি ছেড়ে দেবো বলে দিলাম। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ন্যায়ের পক্ষ নিয়ে চলি।